কন্ট্রোলার স্যার যেটা বলেছেন যে এখন সর্বশেষ এই 24-এর পরিবর্তনের আমাদের যে আকাঙ্ক্ষা, এই সোনার বাংলাদেশ গড়ার জন্য যে ভূমিকা পালনের জন্য প্রত্যেকেই যার যার পক্ষ থেকে ভূমিকা পালন করা দরকার। এবং যে স্বাধীনতার সময় একদম কি বলে ব্রিটিশ আমলে দেখেন যে ব্রিটিশটা ছিল বেনিয়া বলে আমরা গালি হিসাবে, সেই ব্রিটিশের পক্ষেও এদেশের এক গ্রুপ লোক ছিল। 47-এ পাকিস্তান হলো, পাকিস্তানের বিপক্ষেও এই দেশের এক গ্রুপ লোক ছিল। 71-এ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তার বিপক্ষেও এই দেশের এক গ্রুপ ছিল। 24-এর আন্দোলন হলো, তার বিপক্ষেও এক গ্রুপ ছিল, এখন আছে। এবং এটা থাকবেই, মত বিভিন্ন রকম থাকবে। কিন্তু এই দেশে বাস করতে হবে সবাইকে, এবং দেশ গঠনে সবারই ভূমিকা লাগবে। এক গ্রুপকে বাদ দিয়ে একটা বিশাল জনগোষ্ঠীকে অবমূল্যায়ন করে তাদেরকে মাইনাস করে আসলে সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে না। এই জন্য আমি খুশি যে আমার অনেক প্রফেসর স্যার এটা বলেছেন যে হ্যাঁ, দেশ গঠনের জন্য আসলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা এখানে যারা বসে আছি সমাজের উচ্চ শিক্ষিত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, সমাজ আমাদেরকে জাতির বিবেক হিসাবে স্বীকৃতি দেয়। কোন দেশে বলে টিচার্স দি গার্ডিয়ান অফ দি সিভিলিয়ান্স, সভ্যতার অভিভাবক হিসাবে স্বীকৃতি দেয়। তাহলে আমরা ভিতরগতভাবে মনে মনে যে মত দর্শনই পোষণ করি না কেন, দেশের উন্নয়নের জন্য দেশপ্রেমের দাবি অনুসারে অবশ্যই ইনক্লুসিভ ভাবে সবাইকে নিয়ে কিভাবে এই দেশ গঠন করা যায় এর পক্ষে ভূমিকা পালন করতে হবে। তাহলে এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর যত আমরা বিভাজনের চেষ্টা করব তত এই দেশ পিছিয়ে যাবে, আবার আমরা যে বঞ্চিত হব, স্বাধীনতার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, আবার আন্দোলনের প্রয়োজন হবে। তাই আমরা চাই, আমরা যারা এই জাতির বিবেক হিসাবে পরিচিত, আমাদের সমর্থন অনুসারে আমরা এই দেশ গঠনের ভূমিকা পালন করব। সর্বশেষ আমি হাদিসের অংশে যে আমরা জানি যে 7টা বেহেশত আর 8টা দোজখ আছে না। আসলে বেহেশত 7টা দোজখ 8টা এরকম না, এগুলো হচ্ছে ওই যে গ্রেডিং। আমাদের রেজাল্টে যেমন জিপি অনুসারে গ্রেডিং হয়, ওই বেহেশতেরও গ্রেডিং আছে, যে ওই আমলের গ্রেড অনুসারে বিভিন্ন স্তরের বেহেশত পাবে। আবার দোজখ ওই যে কত খারাপ কাজ করছে তার উপরে ভিত্তি করে দোজখের গ্রেড পাবে। দোজখের সর্বনিম্ন স্তর হলো 7ম স্তর, যেটা সেটা পাবে হলো মুনাফিকরা। মুনাফিক মানে কি? যারা ইমানদার হিসাবে পরিচয় দেয় কিন্তু কাজ করে না ইমানদার হিসাবে, মুখে বলে এক কথা, অন্তরে কথায় আর কাজে মিল নাই। এরা হলো ইমানদার হিসাবে পরিচয় দেওয়া, আমলে ঠিক নাই। এরা হলো দোজখের সর্বনিম্ন, মানে সবচেয়ে খারাপ দোজখ। যে কোরআনের আয়াত দিয়ে এটা প্রমাণিত যে ইন্নাল মুনাফিকিনা এখানে কি ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, মানে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে হলো মুনাফিক। আর সবার উপরে থাকবে মুসলমান যারা গুনাহগার, হয়তো তারা কিছুদিন পরে মাথা পেতে পারে, এরকম এক স্তরে খ্রিস্টান, এক স্তরে ইহুদি, এক স্তরে ওই শয়তান এবং তার অনুসারীরা। শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতরে এক গ্রুপ শয়তান আছে, মানুষের ভিতরে এক গ্রুপ শয়তান আছে, যারা শয়তানের সেবা সামনা, শয়তানের অনুসরণ করে। সবার নিয়ে শয়তান থাকবে এক স্তরে। তো আমরা যারা এই জাতির সমস্যায় বলি যে কি নৈতিকতার অবক্ষয়, এই নৈতিকতা উত্তরণ করতে হলে অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ দিতেই হবে যে এই পরকালে বিচার হবে, এবং বিচারে মুক্তি না পাইলে, নাজাত না পাইলে জাহান্নামে যেতে হবে, যে কঠিন জায়গা। এটা যদি মনে প্রাণে বিশ্বাস না করা যায়, তাহলে পৃথিবীর কোনো আইন দিয়ে নৈতিকতা উন্নয়ন করা সম্ভব নয়। নাহলে খেয়াল করে দেখেন যে এই কি বলে অফিস ঠিক করার জন্য অডিট, অডিট ঠিক করার জন্য অ্যান্টি কারাপশনের কে ধরবে? তো এই সবাই তো মানুষ, এখানে দুর্বলতা থাকেই, ওই সহানুভূতি এবং কি বলে পার্সিয়াল, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। তো এটা ওই আইন দ্বারা 100% হয় না। এই জন্য নৈতিকতার উন্নয়নের জন্য ধর্মীয় অনুভূতির সচেতন করা দরকার। এই জন্য আমার একজন হিন্দু কর্মচারী নাই, আমার প্রশাসন সেখানে কাজ চলতেছে, অফিসিয়াল কাজে আছে। বাকি এখানে যারা উপস্থিত আছে সবাই মুসলিম। আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই আমল জান্নাতে যাওয়ার মতো করতে হবে।
তাহলে নৈতিকতার উন্নয়ন যদি আমরা করতে পারি, গুনার কাছ থেকে দূরে থাকতে পারি, তাহলে নিজের জন্য কল্যাণ, পরিবারের জন্য কল্যাণ, সমাজের জন্য কল্যাণ এবং বৈষম্যহীন সোনার বাংলা গঠনেও আমি ভালো ভূমিকা পালন করতে পারবো। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। সর্বশেষে এই 47 থেকে 71, 24, 90 এখন পর্যন্ত দেশ স্বাধীনের জন্য, দেশের স্বার্থে, দেশকে ভালোবেসে যারা জীবন বিলিয়ে দিচ্ছে তাদের রুহের মাগফিরাত কামনা করে, যারা আহত আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করে, পরিশেষে আমাদের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি যিনি জীবন মৃত্যু সংরক্ষণে আছে, মহান রব্বুল আলামিনের কাছে দেশের জন্য তার জীবন কাছে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশ্লেষণ ধর্মীয় কর্তব্য বক্তব্য। বিজয় দিবসকে আমাদের জাতীয় জীবনের সার্থক করে তুলতেই হবে। আমরা যদি দেশপ্রেম উজ্জীবিত হয়ে সকল মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তবে এই মহান বিজয় দিবস সার্থক ফলপ্রসূ। এই বিজয় দিবস হয়ে উঠবে জাতীয়ত মানুষের বিজয় দিবস। এবার বক্তব্য দেন আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা সভার প্রধান অতিথি সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল হাসান। ধন্যবাদ। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আলোচনা সভা এবং কোরআন মাহফিলে উপস্থিত আছেন এই বোর্ডের সুযোগ্য সচিব মহোদয়, উপস্থিত আছেন প্রফেসর নিয়ন্ত্রক মহোদয়, এই অনুষ্ঠানের আহ্বান সাংবাদিক। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম এটি আলোচনা করতে গেলে আমার কাছে খুবই গরিব দিকে কখন আসাম দিবে এবং সংযুক্ত করতে হবে। আসলে আমরা সবাই মোটামুটি সংগ্রাম সম্পর্কে অধ্যয়ন করেছি, জানি প্রশাসনিক দিক থেকে পিছিয়েছিলাম, রাজনৈতিক দিক থেকে পিছিয়েছিলাম, অর্থাৎ যে সকল মানদণ্ড ছিল সকল দিক থেকে আমরা পিছিয়েছিলাম। যার জন্যই এই পিছিয়ে পড়া থেকে উত্তরণের জন্য আমরা সংগ্রাম করেছি এবং এই পর্যায়ে আমরা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করি। তো এই যুদ্ধকালীন সময় এখানে যারা উপস্থিত আছেন, দু একজন আছেন যারা যুদ্ধের আগে জন্ম। আমিও ওই সময়ে 70 সালে ক্লাস 1-এ পড়তাম। আমরা ক্লাস 1-এ পড়লে গ্রামের স্কুলগুলোতে 1-এ আবার ভাগ আছে ক্লাস। আমাদের স্কুলে কেটে দিয়েছিলাম তো এই আমার মনে আছে ক্লাস 1 থেকে 2-তে আমি অটো প্রমোশন দিয়েছিলাম। অটো প্রমোশন শুরু আমার থেকে। কেন 72 সালে যখন ক্লাস শুরু হলো, 71-এ তো পরীক্ষা হয়েছে ডিসেম্বর মাসে ঘটনা, পরে অটো প্রমোশন পেলাম। আমরা অটো প্রমোশন পেয়েছি, শুরু করেছি অটো প্রমোশন দিয়ে। বর্তমান সময় অটো প্রমোশনের বিষয়টা দেখলে ভালোই লাগে যে না আমরা তো পেয়েছি, আমাদের জীবন শুরুই হলো। তো ওই সময় যুদ্ধকালীন সময় একটি ঘটনা আমার মনে আছে। আমার বাড়ি ময়মনসিংহে মুক্ত আছে, যে জামালপুর ময়মনসিংহ যে সড়কটা আছে, এই সড়কটা এখন যে অবস্থায় আছে তার চেয়ে একটু ছোট ছিল, সারাদিন 2 একটা গাড়ি চলতো।
এবং আমাদের গ্রামের পাশে যে ব্রিজটা, সেই ব্রিজের চড়াঘাটি ব্রিজ, এটা সীমানা ময়মনসিংহ এবং জামালপুরের সীমানা। এই সীমানা ব্রিজটা একদিন ভোরে উড়িয়ে দেওয়া হয় যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য। অর্থাৎ পাট বাহিনী যাতে যোগাযোগটা না করতে পারে মাছ না, মনে আছে আমরা একটু বাথরুম করছিলাম এবং পরের কয়েকদিনের ভিতরে আমাদের গ্রামে মার্চ করলো পাট। কেমন আছে? তো সবাই দৌড়াচ্ছি, আমিও দৌড়াচ্ছি, সবাই নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে আনন্দ করছি, কিন্তু সবচেয়ে অনিরাপদ জায়গায় আমি আশ্রয় নিয়েছি এখন মনে হয়। ফলে আমার এক চাষি ছিলেন, মানে আব্বার বড় ভাইয়ের স্ত্রী, উনি আমার গ্রামে জেঠি বলতে পারেন। হ্যাঁ, তো উনি বড় চাষি আর কি, উনি আমাকে হাত ধরে চল, আমি বুঝি না, সবাই দৌড়াচ্ছে, উনি আমাকে দৌড়াচ্ছে, মাঠের ভিতরে একদম চারদিকে খোলা মাঠ, ওখানে ওই ধান ক্ষেতের যেগুলো আইল আছে, আইলে বড় জমি আছে, দেখা যায় ওখান থেকে রাস্তা খুব দূরে দেখা যাচ্ছে যে পৌঁছে আসছে। আমাদের গ্রামে ঢুকলো, কিছু পরবর্তী হলো গ্রামে, পরে আমাদের গ্রাম থেকে বেরিয়ে পরে পাশে একটা সংখ্যালঘুদের গ্রাম ছিল, সেই গ্রামটা পুরোটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। তো ওই সময় আমাদের সকল ব্যবসা বা সকল কেনাকাটা ওখানে ছিল। যখন ব্যাক করার সময় আবার আমাদের গ্রাম পার হয়ে মাঠে যাওয়া অবস্থা হঠাৎ করে কোথাও একটা শব্দ হয়েছে, তখন তারা শুরু করলো ব্রাশ করা, আমাদের গ্রামের দিকে চারদিকে মেশিন গান দিয়ে গুলি, অনবরত গুলি করলো। তখন তো আমাদের গ্রামে আমরা সবাই মাটিতে কারো বাগানে ঘরের যে ইটা আছে, কি বলে ওটাকে, উঁচু অংশ থাকে না, উঁচু অংশ, হ্যাঁ আমি ওইটাতে লুকিয়েছিলাম। তো এরকম ঘটনা ঘটছে দেখেছি, এবং অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে এবং সেগুলি আমাদের পাশের গ্রামে গিয়ে হতাহত হয়েছে। তো এগুলো শিক্ষা আমাদের আছে। যুদ্ধের পরবর্তী সময়ে আমাদের বাড়িতে আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন, তার কিছু শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সময় দেখা করতে আসছেন যে স্যার বেঁচে আছি, দোয়া করবেন। তখন একজন শিক্ষার্থীর কথা মনে আছে, মুক্তিযোদ্ধা, উনি এখন কি করেন, এসএমজি নিয়ে আসছেন। এসএমজি তো ওই সময় খুব ভালো অস্ত্র ছিল, এসএমজি ছোট অস্ত্র এবং ইফেক্টিভ ছিল, কারণ রাইফেল তো খুব লম্বা বহন করা কষ্টকর। এসএমজিতে সম্ভবত 30-40টা করে থাকতো একসাথে ব্রাশ করা। তো উনি সাময়িক মানে ছোট মানুষ তো আসলে তোমার শিক্ষা, উনি আমাকে ট্রেনিং দিয়ে সাহায্য করেন। হ্যাঁ, তো সে ট্রেনিং করার ফলে তো আমি মানে করলাম, মানে ভ্যাকসিন থেরাপি একটা করলাম, প্র্যাকটিসও করলাম। আমি বললাম যে আমার পাশে আমাদের প্রশিক্ষণ আছে, পাশে একটা গাছ ছিল, আমি বললাম ভাই এখানে একটা ডুবা আছে, এটা গুলি মানে মাটি পাবে, হ্যাঁ উনি গুলি করলেন, কিন্তু মানে হ্যাঁ ওটা হয়নি আর কি। তো এটা তো ঘটনা দিয়েছি, এগুলো তো মানে প্রত্যক্ষ বিষয়। তো যাই হোক, তারপরে বিজয় পরবর্তী সময়ে যারা পরাজিত তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চল থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ধরা হচ্ছে, এরকম ঘটনা ঘটছিল। কিন্তু ধরনের সময় আমাদের মুক্তাগাছাতে আমাদের পাশের গ্রাম একদিনে প্রায় 14 জনকে মেরে ফেলা এবং ওই দৃশ্য দেখে আমাদের গ্রামের একজন ওই গ্রামের আত্মীয় দেখে এসে উনি আর তার ব্রেন ঠিক হয়ে এবং সারাদিন সে সমাজেতেই মানসিক বিভিন্নভাবে যুদ্ধকালীন সময়ে নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক স্বাধীনতা,
গণতন্ত্র, এগুলো সব বলতে আমাদের বিষয় ছিল, প্রধান বিষয় ছিল। এগুলো এখন আমাদের জন্য আমাদেরকে এখন আন্দোলন করতে হবে। আমরা মুক্তিযুদ্ধের আগে যে স্লোগান দিই, এখন সেই স্লোগান দিতে হবে। কেন দিতে হবে? শিক্ষার হার কম, মানসম্পন্ন শিক্ষার অভাব, তারপর অর্থনৈতিক ক্ষেত্রে অনেকে আমরা পিছিয়ে আছি, দারিদ্রের হার অনেক বেশি। এগুলোকে ওভারকাম করে আমাদেরকে সম্মানিতভাবে কাজ করতে হবে, এবং সেগুলো আমরা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করছি, তারা করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মহলে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত চেয়ারম্যান স্যার, শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় সচিব মহোদয়, শ্রদ্ধেয় পরীক্ষা নিয়ন্ত্রক স্যার, আমার শ্রদ্ধেয় বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে স্বাধীনতার ইতিহাস, সেই 1757 সাল 23শে জুন 83 সেই আন্দোলনে সেই আমরা যখন সেই ২৫ বছরের গোলামীর যে আবদ্ধ হয়েছিলাম, তারপর থেকেই সেই ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। 1947 সালে আবার একটা মুক্তির সুযোগ হয়েছিল, সেখানে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। কিন্তু সেখানে একটা অসম বিষয় রয়েছিল, ব্রিটিশরা যখন এই দেশকে ভাগ করে যায়, সেই 1200 মাইল দূরে অবস্থিত পশ্চিম পাকিস্তান আর 1200 মাইল দূরে আমরা অবস্থান করি, দুইটি স্বাধীন দেশ না করে একটি দেশ হয়ে গেছে। যার কারণে আমরা বিশাল রাজনৈতিক সমস্যা করেছিলাম। এরপর সেই 47 থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 24 বছর রচিত হয়েছিল বাঙালিদের লাঞ্ছনার ইতিহাস, বঞ্চনার ইতিহাস। আমরা অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছি, আমরা রাজনৈতিকভাবে বঞ্চিত হয়েছি, সামাজিকভাবে বঞ্চিত হয়েছি। যার কারণে আমাদের বাঙালিদের মধ্যে একটি আশ্চর্যতা গড়ে ওঠে এবং সেই গ্রামীণ ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা লাভ করি। আমরা কেন যুদ্ধ করেছিলাম? আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য, আমরা সামাজিক মুক্তির জন্য। কিন্তু এরপর আমরা লাভ করার পরেও দেখা যাচ্ছে আমরা সেভাবে স্বাধীন হতে পারিনি। আমরা সেই জায়গায় রয়েছি। আমাদের পরিবর্তন হয়েছে, নতুন স্বাধীন দেশ পেয়েছি, নতুন স্বাধীন সূর্য পেয়েছি। এরপর সেই দীর্ঘ 16 বছর আবার সেই আমাদের দেশ দুর্নীতিতে হয়ে গিয়েছিল। এরপর 2024 সালে আন্দোলন করেছে, আমাদের তরুণ আন্দোলন করেছে। কিন্তু 71 সেই বিজয় দিবসকে অস্বীকার করার কোনো উপায় নেই। 71 হচ্ছে আমাদের দুনিয়া, 71 ভিত্তি করেই সেই 24 সালে আন্দোলন করেছে। আমি সেই 71 সালে সেই 30 লক্ষ বাঙালি যারা শহীদ হয়েছে, 2 লক্ষ মাননীয় বিনাশ পেয়েছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই 2024 সালে যারা তরুণ প্রজন্ম দেশকে আবার রক্ষার জন্য আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন, তাদের একটা প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ও সম্মান জানাচ্ছি। আমরা চাই বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হবে, শোষণমুক্ত দেশ হবে, বৈষম্যহীন দেশ হবে এবং প্রযুক্তি নির্ভর দেশ হবে। এই জন্য কি প্রয়োজন? আমরা যে যেখানে রয়েছি সেখান থেকে আমরা কাজ করবো, দেশের উন্নয়নের কাজ করবো, জাতির উন্নয়নের কাজ করবো। সেই আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে লাল সবুজ পতাকা পেয়েছি, সেই পতাকা ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, ঐক্যবদ্ধ দেশ করতে চাই। এখানে অবশ্যই আমরা যদি সবাই পজিটিভ চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা এই দেশকে আরো এগিয়ে নিতে যেতে পারবো। সেই সময় 71 সময় বলা হয় যে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া আমাদের চেয়ে অনেক পিছিয়ে গিয়ে ফেলেছে। আমরা বলে ডেভেলপিং কান্ট্রি, রিয়ালিটি ডেভেলপিং কান্ট্রি, আমরা কিন্তু উন্নত দেশ হিসেবে এখন আছি। আমরা বলি যে উন্নয়নশীল দেশ, মাথা পিছু আর বৃদ্ধি পাচ্ছে, আপনার কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু পরিসংখ্যানের বিষয়, হিসাব নিকাশের বিষয়। তাই আমি চাই আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি স্বাধীন দেশের সেই বিজয় দিবসে
সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমি 16 ডিসেম্বর উদযাপন থেকে আহ্বায়ক হিসেবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছি এবং এখানে শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার এবং আমাদের সচিব মহোদয়ের নির্দেশক্রমে তাদের পরামর্শে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছিলাম। আমাদের এখানে 2টা বিল্ডিং লাইটিং হয়েছে, আমরা গ্রহণ করেছি। পাশাপাশি আমরা কর্মকর্তা কর্মচারী সবাই ভলিবল খেলেছি, আজকে আনন্দ করেছি, আজকে আনন্দের দিন, আমরা সবাই আনন্দ করেছি। এই জন্য সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা যদি কোনো ত্রুটি বিচ্যুত হয় তাহলে আমাদের বিষয়ে ক্ষমা চেয়ে দিচ্ছি। যদি কোনো ত্রুটি বিচ্যুত আপনারা আমাকে ক্ষমা করবেন, আর যেগুলো ভালো কাজ হয়েছে তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার তার জন্য সম্মান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক সভাপতি প্রফেসর মেসেন আরিফুর রহমান স্যারের সভাপতি বক্তব্য বন্ধ দিয়ে আলোচনা সভা প্রোগ্রামটি সমাপ্ত হলো। সবাইকে উপস্থিতি ওনাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য আমরা এই পর্বে দোয়া মাহফিল পরিচালনা করবেন জনাব আব্দুল মান্নান, উপবিদ্যালয় পরিদর্শক। আমি মান্নান স্যারকে আপনাদের দোয়া মাহফিল করছি।